আপনাদের সাথে আমরা আলোচনা করব। মনে করুন আপনি কর ছাড় পেয়েছেন বা ট্যাক্স রিবেট পেয়েছেন, কিন্তু আপনার কর দিতে হচ্ছে উপযুক্ত খাতে বিনিয়োগ করার জন্য। মানে হচ্ছে আপনি কখন কর ছাড় পাবেন না, কিন্তু আপনি কর ছাড় পাওয়ার মতো উপযুক্ত খাতে বিনিয়োগ করেছেন। এই বিষয়টাই আর কিছু না, দেখাচ্ছি আপনাদেরকে। আপনার হেডস অফ ইনকাম যাই থাকুক, ওগুলো ওকে করে নেবেন। আমরা রিবেট অংশে যাই। এই যে রিবেট অংশে দেখুন। আচ্ছা, এর আগে আমরা ইনকামে একটা এন্ট্রি দিয়ে দিই। চাকরি থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা ওকে। আমরা এখানে গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস দিলাম। ধরলাম যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানের নাম XYZ, ডেজিগনেশন আমরা এমনিতে দিয়ে দিলাম জাস্ট। ওকে, আমরা এখানে আনুমানিক জাস্ট দ্রুত করার জন্য মনে করি যে উনি বেসিক পেয়েছেন 2,20,000, হাউস রেন্ট 88,000। এখানে আমরা অ্যাকিউরেট কোনো হিসাব করিনি, আনুমানিক বসিয়েছি, কোনো রকম বসিয়েছি আমরা জাস্ট দেখানোর জন্য। মেডিকেল অ্যালাউন্স 18,000, বাংলা নববর্ষ ভাতা 2,000, ফেস্টিভ্যাল অ্যালাউন্স 20,000, অন্যান্য ভাতা মনে করি যে উনি পেয়েছেন 1,15,000। এখন দেখুন এমপ্লয়মেন্ট সামারিতে কি এসেছে। ওনার টোটাল অ্যামাউন্ট হলো 4,63,000, ট্যাক্স এক্সেম্পটেড, কর ছাড়, কর মুক্ত আয় 1,08,000, আর ট্যাক্সেবল বা করযোগ্য আয় 3,55,000। রিবেট অংশে যাই, যেখানে বিনিয়োগ করলে আপনি কর ছাড় পাবেন, ওই জিনিসগুলো এখানে কি ফিল আপ করা লাগে। আচ্ছা, যে লাইফ ইন্স্যুরেন্স মনে করি ওনার নাই, ডিপিএস মনে করি নাই, যেহেতু আমরা গভর্নমেন্ট দেখিয়েছি মানে গভর্নমেন্ট জব, তাহলে আমরা এখানে শুধু একটা ক্যাটাগরি আপাতত ফিল আপ করি। যদি অন্য কোনো কিছু থাকে তাহলে তো ভালো। অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন, তারপর কন্ট্রিবিউশন মনে করি যে 58,000 টাকা ওনার কি প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছে 1 বছরে। আরও তথ্য থাকলে ফিল আপ করবেন, অসুবিধা নেই। যেমন আরও থাকে ওনাদের গভর্নমেন্ট জব যারা করে, এই যে অ্যাপ্রুভড বেনাভোলেন্ট ফান্ড, বদান্য তহবিলে 200 টাকা করে চাঁদা দেওয়া লাগে 2400। আর হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স থাকে অনেকের, 150 করে দেওয়া লাগে 1800 টাকায়, এটুকুই। এবার আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাই। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে কি অবস্থা, এই যে দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 3,55,000 টাকা। এই পেজে যেটা দেখবেন এটা ট্যাক্সেবল ইনকাম, করযোগ্য আয় যেটা, এটা দেখবেন। এই যে টোটাল ইনকাম 3,55,000, এটা মূলত করযোগ্য আয়। কর ছাড় পেয়েছেন এত, আসলে মূলত ওনার গ্র্যান্ড টোটাল এই দুইটা মিলে 3,55,000 আর 1,08,000। যাই হোক, ট্যাক্সের এখানে এসে ট্যাক্স কম্পিউটেশন, ট্যাক্স গণনার এখানে ট্যাক্স অন রেগুলার ইনকাম, এই যে 3,55,000 ট্যাক্সেবল ইনকাম। এখানে একজন পুরুষ, আমরা যার কাজ করছি উনি একজন পুরুষ, তো 3,50,000 পর্যন্ত কি কর ছাড় বা করমুক্ত আয়, মানে হচ্ছে 3,55,000 টাকা, 50,000 টাকা পর্যন্ত কোনো কর লাগবে না। তাহলে ওনার বাকি 5,000-এর জন্য 250 টাকা ট্যাক্স এসেছে। আর ট্যাক্স রিবেট কর ছাড় পেয়েছেন কত, 9,330 টাকা। আর নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট 3,000 টাকা, মিনিমাম ট্যাক্স 3,000 টাকা, ফর লোকেশন অফ ইনকাম 3,000।
আচ্ছা, টোটাল অ্যামাউন্ট পেয়েবল ৩,০০০ টাকা। এখানে এসে দেখি টোটাল অ্যামাউন্ট পেয়েবল ৩,০০০, পেয়েবল ৩,০০০। এখন তো আপনার মাথা কি ঘুরের মতো অবস্থা নাকি? যদি আমরা ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স ল ভালোভাবে না জানি তাহলে আমাদের মাথা কি ঘুরে যাবে। মূলত ব্যাপারটা হয়েছে কি যে আপনি প্রভিডেন্ট ফান্ডে আপনার যে টাকাটা বছরে জমা হবে ওই টাকার উপর আপনি কর ছাড় পাবেন। এখানেও আপনি পেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে কি আপনার আম তারপরেও আপনাকে এই যে ৯,৩৩০ টাকা এটার সাথে এটা ওই যে ২৫০ টাকা এটা সমন্বয় হয়নি। তাহলে এখানে কি সমস্যা? সমস্যা কিছুই না। ইনকাম ট্যাক্স ল অনুযায়ী আপনার যে ট্যাক্স আসবে তার চেয়ে যদি তার চেয়ে য তার চেয়ে যদি আপনার ট্যাক্স রিবেট বেশি পান তাহলে কোনো লাভ হবে না। আপনাকে মিনিমাম ট্যাক্স যেটা এটা এখানে আমরা মেইন সোর্স অফ ইনকামের লোকেশন সিলেক্ট করেছি এনি আদার এরিয়া, মানে সিটি কর্পোরেশনের বাহিরে। তো সিটি কর্পোরেশনের বাইরে মিনিমাম ট্যাক্স কত? ৩,০০০ টাকা। তাহলে ৩,০০০ টাকা দিতেই হবে। আবারও ক্লিয়ার করি ব্যাপারটা। ধরুন আপনি কর ছাড় পেয়েছেন ১০,০০০ টাকা। আপনার ট্যাক্স এসেছে ১,০০০ টাকা। তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। আবার ধরুন আপনার কর ছাড় পেয়েছেন ১০,০০০, আপনার ট্যাক্স এসেছে ৬,০০০। সেখান থেকেও আপনি উম অ্যাকচুয়ালি কর ছাড় পাবেন না। কারণ হচ্ছে যে আপনার যেই ট্যাক্স আসবে, যেই পরিশোধযোগ্য করের পরিমাণ যদি কর ছাড়ের চেয়ে কম হয় তাহলে আপনি কর ছাড় পাবেন না। পরিশোধযোগ্য কর যদি কর ছাড় ট্যাক্স রিবেটের চেয়ে বেশি হয় তখন আপনি কর ছাড় পাবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো দুশ্চিন্তা আসবে না। আসলে করের অনেক আইন, তো আমরা এত আইন প্রয়োজন না হলে আমরা দেখি না। তারপরেও দেখে নেওয়া ভালো। আর যদি এই ধরনের কোনো সমস্যায় আমরা পড়ি তাহলে বিশেষজ্ঞ যারা তাদের সাথে পরামর্শ নিয়ে কাজ করাই ভালো। এবার আপনাদেরকে দেখাবো যে এতক্ষণ তো দেখেছেন যে আপনার কেন আপনি কর ছাড় পাওয়ার পরেও আপনার এটা ইফেক্টিভ হবে না, মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কর ছাড় পাচ্ছেন না। কারণ আপনার কি যেই ট্যাক্স এসেছে সেই ট্যাক্সের চেয়ে রিবেটটার পরিমাণ বেশি, বা রিবেটের চেয়ে আপনার ট্যাক্সের পরিমাণ কম। এই জন্য আপনি ট্যাক্স রিবেট আপনার কি কার্যকর হচ্ছে না, আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হচ্ছে। এবার আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আপনি কি করতে হবে আপনাকে। তাহলে ফাইনালি এই যে পেয়েবল ট্যাক্স যেটা এই ৩,০০০ টাকা বা ৫,০০০ টাকা মিনিমাম ট্যাক্স যেটা এটা পে করে তারপর আপনি ফাইল সাবমিট করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।